নমস্কার, আপনারা শুনছেন দ্য হন্টেড মাইন্ড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। চলো বন্ধুরা, তো আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। অফিসের কাজ শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। বসকে কতবার বললাম যে তাড়াতাড়ি ছুটি দিতে, কিন্তু কোনো মতেই তিনি তাড়াতাড়ি ছুটি দিলেন না। মাসি এক প্রকার আমার হাত ধরে অনুরোধ করে বলেছিল মিনির বিয়ের 5 দিন আগে যেন আমি তাদের বাড়ি যাই। মাসি আর তার মেয়ে মানে আমার মেসোতো বোন মিনি ছাড়া তার বিয়ের কাজ সামলানোর মতো তার বাড়িতে আর কেউ নেই। আমি আকাশ। আমার ছোটবেলায় আমার বাবা মা মারা যাওয়ার পর আমি মাসির বাড়িতে মানুষ হই। সেই সূত্রে ওটা আমার নিজের বাড়ি বলা যেতে পারে। শহরের চাকরিটা হয়ে যাওয়ার পরও অবশ্য আমি শহরেই থাকি, কিন্তু মেসো মারা যাওয়ার পর মিনি আর মাসি দুজনেই একা হয়ে পড়েছে। আজ প্রায় 6 মাস পর মাসির বাড়ি যাচ্ছি মিনির বিয়ে উপলক্ষে। কত করে ভেবেছিলাম যে সন্ধ্যের মধ্যে বাড়ি পৌঁছাবো, কিন্তু অফিসের বস কোনো মতেই রাজি হলেন না। অগত্যা মাঝরাতেই নিজের তল্পিতল্পা গুটিয়ে গ্রামের দিকে যাচ্ছি। না, মনে হয় না এত রাতে কোনো ভ্যান বা রিক্সা পাওয়া যাবে। আগে থেকে বলে রাখলে হয়তো মাসি কাউকে দিয়ে সাইকেল পাঠাতো, কিন্তু এখন তো আর সেই উপায়ও নেই। বর্ষাকাল চলে গিয়ে হালকা শীতের আনাগোনা চলে এসছে গ্রামে। চারপাশে কুয়াশার ভিড় জমে আছে কিছুটা। অবস্থা বৃষ্টি পড়ছে। এই অবস্থাতেই বাড়ি পৌঁছাতে হবে, কিছু করার নেই। মাসির বাড়ি অবশ্য স্টেশন থেকে খুব একটা দূরে নয়, আধ ঘন্টা হাঁটলেই পৌঁছে যাব। যতই হাঁটছি চারপাশের পরিবেশটা কেমন যেন অন্য হয়ে যাচ্ছে। মাসির বাড়ি এর আগে অনেকবার এসেছি, কিন্তু এরকম গা শিরশির আমার কোনোদিনও করেনি। হয়তো এত রাতে কোনোদিন এই পথ দিয়ে যায়নি, তাই অশরীরীর কোনো কিছু অস্তিত্ব আমি বিশ্বাস করি না। তবু কেমন জানি একটা অস্বস্তি হচ্ছে রাতের বেলায় এই জঙ্গল দিয়ে হাঁটতে। হতচ্ছাড়া বৃষ্টির জন্য চাঁদটাও উকি দিচ্ছে না আজ। চাঁদের নির্মল আলো থাকলে বোধ হয় আজ এরকম অবস্থা হতো না। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার উপলব্ধি করলাম। আমি যতই সামনে এগোচ্ছি ততই যেন চারপাশটা ভারী হয়ে উঠছে। গরম ভাব এসে যেন শরীর ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। এই হালকা শীতেও যেন এমন গরম বাতাস শরীরে এসে লাগবে, সেটা মেনে নেওয়া যায় না। আরও কিছু দূর এগোতেই যেন নিঃশ্বাস ভারী হতে শুরু করলো। কেমন যেন দম বন্ধ হয়ে আসছে। এত বাজে অনুভূতি। তবে এ কি আমার কোনো ভুলের অনুতাপ? কিন্তু আমার ধারণা মতে আমি যেটা করেছি সেটা ভুল নয়, কিন্তু তাও কেমন যেন একটা অপরাধ বোধ কাজ করছে আমার মনের মধ্যে। তাহলে কি আমিও মিনিকে ভালোবাসি? মিনি যে ছোট থেকে আমাকে ভালোবাসে সেটা আমাকে বহুবার জানিয়েছে, কিন্তু আমাদের ধর্মে নিজেদের পরিবারের মধ্যে কেউ কাউকে বিয়ে করার নিয়ম নেই। তাই আমি বারবার ওকে ফিরিয়ে দিয়েছি। ছোটবেলায় মা বাবাকে হারানোর পর মাসি মেসোকে নিজের মা বাবা হিসাবে বেছে নিয়েছি। আমি কিভাবে তাদের সাথে এত বড় একটা অন্যায় করতে পারি, এইটা ভেবেই বারবার মিনির ভালোবাসা আমায় প্রত্যাখ্যান করতে হয়েছে। এমনকি গতকাল মিনি আমাকে ফোন করে অঝরে কেঁদেছে। এমনকি বলেছে সে নাকি আমাকে ছাড়া বাঁচবে না এবং আমি যেন তাকে নিয়ে পালিয়ে যাই। আর আমি সেটা রাগারাগি করে ফোনটা কেটে দিই। না, এসব আর ভালো লাগে না। এসব যতই ভাববো ততই মাথা গরম হয়ে উঠবে। আমি যেটা করেছি সেটা একদম ঠিক করেছি। যে মাসি মেসো আমাকে বাবা মায়ের মতো স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে, তাদের সাথে আমি এরকম প্রতারণা কিছুতেই করতে পারি না। খুব কাছাকাছি চলে এসেছি, আর একটু ঝোপঝাড় পেরোলেই পৌঁছে যাব। এমন সময় আমি খেয়াল করলাম সামনে দিয়ে 4 জন খাটিয়া করে একটা লাশ নিয়ে যাচ্ছে। হঠাৎ বুকের ভেতরটা দুপুক দুপুক করলো। এত রাতে কার লাশ নিয়ে যাওয়া হচ্ছে?
লাশের মুখটা কাফনের কাপড় দিয়ে ঢাকা। যে চারজন লাশটাকে নিয়ে যাচ্ছে তাদেরকে তো স্বাভাবিক মনে হচ্ছে না। কি আশ্চর্য! এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। এরকম ঘটনা এর আগে আমার সাথে কখনোই ঘটেনি। কোনো কিছুই না ভেবে তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা কারা? কার লাশ নিয়ে যাচ্ছ? না, কোনো উত্তর পেলাম না। তারা যেন কলের পুতুলের মতো এগিয়ে চলেছে। মনে হলো যেন তারা আমায় দেখতেই পায়নি, আমার কথা শুনতে পায়নি। আমি আবারও জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কথা বলছেন না কেন? কারা তোমরা? কে মারা গিয়েছে? কার লাশ নিয়ে যাওয়া হচ্ছে? এবারও কোনো উত্তর পেলাম না তাদের কাছ থেকে। তাদেরকে দেখে অনেকটা হিপনোটাইজড করা মানুষের মতো মনে হলো। একজন হিপনোটাইজড করা মানুষ যেমন কোনো হুঁশ থাকে না, তারাও ঠিক তেমনই। তারা একসময় আমাকে পাত্তা না দিই আমার পাশ দিয়ে লাশটাকে নিয়ে চলে গেল। এক মুহূর্ত পর পিছন ঘুরে দেখলাম কোথাও কেউ নেই। কি আশ্চর্য! ওরা কোথায় গেল? এত এত হুট কি তাহলে আমি ভুল দেখলাম? এত বড় ভুল তো আমার হওয়ার কথা নয়। চারপাশে তাকিয়ে দেখলাম তাদেরও কোনো চিহ্ন নেই। আমার মাথাটা কেমন যেন বেরিয়ে চলেছে, শরীর বেয়ে ঘাম ঝরছে। এতক্ষণ আমি যা দেখলাম সবটা ভুল। আমি আর কোনো কিছুই চিন্তা না করে তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে গেলাম। কিন্তু হঠাৎ কি ব্যাপার, কিসের যেন আওয়াজ হচ্ছে মনে হলো। এত রাতে নুপুরের আওয়াজ কোথা থেকে আসছে? এবার আমার মনে ভয় ঢুকতে শুরু করলো। না, একবার পিছনে ঘুরে দেখি নুপুরের আওয়াজটা কোথা থেকে আসছে। আস্তে আস্তে ঘাটটা ঘুরিয়ে পিছনের দিকে তাকালাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। আমার এত বড় মনের ভুল হতেই পারে না, কিন্তু মনের ভুল ছাড়া আর তো কিছুই মনে করতে পারছি না। আমাকে পা চালিয়ে বাড়ি যেতে হবে। তাই কি হয়েছে কি হয়েছিল না ভেবে আমি জোর কদমে এগোতে লাগলাম। কিন্তু হঠাৎ একটা আওয়াজে আমার বুকটা কেঁপে উঠল। দাদা, কোথায় যাচ্ছিস? মিনি, তুই এত রাতে এখানে কি করছিস? তোকেই তো নিতে এলাম, আর তুই আমাকে দেখে চলে যাচ্ছিস। আমাকে তুই নিতে এসেছিস? আর তুই জানলি বা কি করে আমি এখন এই সময় এখানে থাকবো? এত প্রশ্ন করিস না তো। মাসি ওকে এত রাতে বের হতে দিল? কাল রাতে বিয়ে। আমি কালকে বিয়ে করব না। তোর মাথা থেকে ও এখনো ভূত নামিনি দেখছি। কাল তোকে এত করে বোঝালাম, তাও বুঝলি না। আমি আর কিছু বুঝতে চাই না দাদা। আমি তোকে কত করে বললাম আমাকে নিয়ে পালিয়ে যাও, কিন্তু তুই আমার কোনো কথাই বুঝলি না। তোকে আমি কতবার বুঝিয়েছি আমাদের ধর্মে সব হয় না। তুই আমার মিশতো বোন। আমি কখনোই তোকে আমার স্ত্রীর নজরে দেখতে পারবো না। আর আমি খোঁজ নিয়ে দেখেছি ছেলেটা অনেক ভালো, তোকে খুব খুশি রাখবে, দেখবি। তুই দয়া করে পাগলামিটা বন্ধ কর তো। কিন্তু আমি তো তোকে ভালোবেসেছিলাম, তার কোনো দাম নেই না তোমার কাছে? না, নেই, হয়েছে। কাল তোর বিয়ে হয়ে যাবে, আর তুই এখনো পাগলামি করেই যাচ্ছিস। মাসি যদি তোর এই পাগলামির কথা জানে তাহলে কতটা কষ্ট পাবে ভেবে দেখেছিস? জানবে না রে, আর আর কোনোদিনও কেউ জানবে না রে। কি হাল করেছিস তুই নিজের। নিশ্চয়ই খাওয়া দাওয়া ঠিকঠাক করিস না, চোখ লাল হয়ে গেছে। চল বাড়ি যাই। বাড়ি যাব না। বাড়ি যাবি না তো কোথায় যাবি? তোকে আজকে একটা জায়গায় নিয়ে যাই, চল। এত রাতে কোথায় নিয়ে যাবি? যেখানে আমি এখন থেকে থাকবো সেখানে। মানে? আয় আয়, আমার পেছন পেছন আয়। আরে কোথায় যাচ্ছিস বলবি তো? কি রে, কোথায় নিয়ে যাচ্ছিস বলবি তো? আরে এটা তো কালীঘাটের শ্মশান। তুই এখানে কেন এসেছিস? কি রে, কথা বল। মিনি, কোথায় গেলি? এই মিনি, কোথায় গেলি? মিনি। মিনির পেছন পেছনে আস্তে আস্তে কখন যে কালীঘাটের শ্মশানে এসে পড়েছি বুঝতেই পারিনি। এবার আমার ভীষণ রকম ভয় করছে। একজন মানুষ
এতটা হ্যালোসিনেট কীভাবে হতে পারে? আমি কি তাহলে পাগল হয়ে গেছি? এত সময় যা যা দেখলাম সেসব কি সত্যি আমার সাথে ঘটেনি? ভয়ে আমার হাত পা অসাড় হয়ে যাচ্ছে। সাত পাঁচ না ভেবে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে যাব, ঠিক তখনই চিতার ওপর দেখি একটা লাশ শুয়ে আছে। লাশের মুখ দেখা যাচ্ছে না, কারণ কাফনের কাপড় দিয়ে পুরো শরীর আর মুখ ঢাকা। এত রাতে কোন লাশ শ্মশানে ফেলে রেখেছে কারা? লাশ দেখার পর আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা বাতাসের স্রোত বয়ে গেল। গলা শুকিয়ে আসতে লাগলো। কাঁপা কাঁপা পায়ে সামনে এগোলাম। সাহস হচ্ছে না, তবুও লাশটার মুখ দেখবার প্রবল ইচ্ছা ছিল আমার মাথায়। কখন যে কাঁপা কাঁপা হাতে লাশের মুখটা থেকে কাফনের কাপড়টা সরালাম, নিজের ইচ্ছার বিরুদ্ধে সেটাই খেয়াল নেই। কাফনের কাপড়টা সরানোর পর দেখলাম এটা মিনির লাশ। আমার পুরো পৃথিবী যেন ঘুরপাক খাচ্ছে এসব দেখার পর। আমি কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে পারছি না। মিনির লাশের গলায় মোটা দড়ির চিহ্ন, কালচে দাগ হয়ে রয়েছে। পুরো শরীর যেন রক্তশূন্য। আমার শরীর অবশ হয়ে এলো। নিজের শরীরের সর্বশক্তি দিয়ে দৌড়াতে শুরু করলাম। চোখ বন্ধ করে দৌড় দিচ্ছি। চোখ খুলে চারিপাশে তাকানোর ক্ষমতা ছিল না আমার। এক দৌড়ে বাড়ির উঠোনে গিয়ে পড়লাম। এরপর আমার আর কোনো কিছু মনে নেই। আকাশ, আকাশ, তুই এসেছিস বাবা। ওঠ, ওঠ বাবা, ওঠ। এসব কি হচ্ছে মাসি? এটা কার লাশ? তোর তোর বোন মিনির। মানে এসব কি বলছো মাসি? ঠিক বলছি রে। ও চিঠিতে লিখেছে ও একজনকে খুব ভালোবাসতো, কিন্তু তার সাথে ওর বিয়ে নাকি আমি মেনে নিতে পারতাম না। তাই আর কোনো উপায় না পেয়ে সে আত্মহত্যা করেছে। আর যদি আমার মেয়ে আমাকে বলতো যে ও কাউকে ভালোবাসে, তাহলে আমি আমার মেয়েটাকে মরতে দিতাম না রে, মরতে দিতাম না। লাশের মুখটার উপর থেকে কাপড় সরাতে ইচ্ছা করলো না আর। বারবার নিজেকে খুবই অপবিত্র আর নোংরা মনে হচ্ছিল। মনে হচ্ছে আমি যদি লাশটাকে ছুঁয়ে দিই যেন অপবিত্র হয়ে যাবে লাশটা। আর সেই চটপটে ছন্নছাড়া দেহ আজ নিথর হয়ে পড়ে আছে আমার সামনে। আর এই সব কিছুর জন্য দায়ী শুধুই আমি। যদি আমি একবার ওর কষ্টটা বোঝার চেষ্টা করতাম, তাহলে হয়তো এসব আর হতো না। মাসি কোনো না কোনো একদিন হয়তো ঠিকই মেনে নিত। এই মেয়েটাকে অকালে চলে যেতে হতো না। ও আমাকে বলেছিল ও আমাকে ছাড়া বাঁচতে পারবে না। আমি নেহাত সেগুলো কথার কথা ভেবে নিয়েছিলাম। আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। হয়তো সারা জীবন মিনির জন্য অপেক্ষা করে বসে থাকবো। কিন্তু কিন্তু আমার মিনি, সে কি কখন আর ফিরে আসবে? আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটাতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং ভিডিওটাকে অনেক অনেক পরিমাণে শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।